স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আন্দোলন সফল করে তবেই ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচিতে ঢাকা ও ঢাকার বাইরের মাঠ অফিসগুলো থেকে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে চলমান আন্দোলনে অংশ নেন। তবে এই অচলাবস্থা নিরসনে যে কোনো সময় সরকারের সাথে আলোচনায় প্রস্তুত বলেও জানান তারা। শনিবার সকাল থেকেই আগারগাঁও কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি সফল করতেই অবস্থান তাদের। এছাড়াও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও কর্মকর্তা কর্মচারীরা চলমান আন্দোলনে যোগ দিয়েছেন। মে মাসে রাজস্বের আদায়ের মধ্যে তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। কেন হয়নি? ওভারটাইম করে সেটি পুষিয়ে দেওয়া হয়েছে। রাজস্ব যোদ্ধারা জানে কিভাবে রাজস্ব ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। আবার আমাদেরকে রাস্তায় নামিয়ে এনেছেন আপনারা। আন্দোলনকারীদের দাবি, তাদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এনবিআর চেয়ারম্যান ষড়যন্ত্র করছেন। এই ধরনের অযোগ্য আমলাকে বাংলাদেশ সরকার উপরে ফেলবে, এনবিআর কে রক্ষা করবে। আপনাদের সকলের সারাদিন ব্যাপী বিপ্লবী উপস্থিতি ঐক্যের মাধ্যমে প্রমাণ করবেন শান্তিপূর্ণভাবে। তবে যে কোনো সময় সরকারের সাথে আলোচনায় প্রস্তুত আন্দোলনকারীরা। আজকেও যদি ডাকেন, যে কোনো সময় যদি ডাকেন, আমরা অবশ্যই আমরা আলোচনায় যেতে চাই। এদিকে সকাল থেকেই রাজস্ব ভবন ঘিরে রেখেছে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা। কড়া চেকিং এর মধ্য দিয়ে রাজস্ব ভবনে প্রবেশ করতে হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, প্রতিহিংসামূলক বদলি বাতিল, নতুন করে প্রতিহিংসামূলক বদলি আদেশ না দেওয়া ও এনবিআর সংস্কার কার্যক্রমে ঐক্য পরিষদের প্রতিনিধি রাখার দাবিতে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেরমণি। মণি, রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন চলছে, আলোচনার জন্য তারা প্রস্তুত, যে কোনো সময় তারা জানিয়েছেন। আলোচনার মাধ্যমে আসলে সমাধানের কোনো ধরনের আভাস আপনি পেয়েছেন কিনা? আপনি জানেন যে তারা বেশ কয়েকদিন ধরেই যে আন্দোলন করছে, কয়েকবার তারা ডাকও পেয়েছিল, কিন্তু সেই সব ডাকে আসলে তাদের প্রতিনিধিদের যারা আছেন তাদেরকে কাউকেই আসলে রাখা হয়নি। ফলে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তারা আসলে আলোচনা হয়নি এবং তারা বলছেন যে এইভাবে বারবার তাদের সাথে এক ধরনের প্রশ্ন হচ্ছে, তাদের যে চাওয়া পাওয়া সেগুলো আসলে কোনোটি বাস্তবায়ন হয়নি বা বাস্তবায়ন হচ্ছে না। মূলত এই যে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা যে আন্দোলনটি করছে সকাল থেকে, যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে, এটি এই জায়গায় এসেছে মূলত এনবিআর চেয়ারম্যানের তার ভূমিকার কারণে। এই কারণে তার পদত্যাগ চাচ্ছেন। আজকে আমরা জেনেছি যে সারা বাংলাদেশে যত কাস্টমস হাউস বা ভ্যাট, এই অফিসগুলো থেকে আসলে অচল হয়ে গেছে, কাজ করছে না। মূলত আজকে আপনি জানেন যে বছরের প্রায় শেষ, অর্থ বছর প্রায় শেষ মাস। এই মাসেই সব কালেকশন অর্থাৎ রাজস্ব আহরণের একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে এই ধরনের অচল অবস্থার কারণে রাজস্ব আহরণে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। কিন্তু এই পরিস্থিতি যদি নিরসন না হয়, এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে এই অর্থ বছর শেষে বড় ধরনের একটি রাজস্ব ঘাটতিতে পড়বে সরকার। কিন্তু এই কথাটি বলেই তারা বারবার বলছেন যে তাদেরকে আলোচনায় বসার জন্য, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি আলোচনায় বসার জন্য। একটু পরে তারা ব্রিফিংয়ে বসবেন 2:30টার দিকে। তারা আনুষ্ঠানিকভাবে হয়তো তখন জানতে পারবে যে তারা আসলে এদের পরবর্তী কর্মসূচি কি হবে। আজকে তো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে, এর পরবর্তীতে তারা ডাক না পেলে আর কি করবে সেটি তারা আসলে আমাদের। মণি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেরমণি। এনবিআরের আন্দোলনের কারণে প্রতিদিন গড়ে 2,600 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি মাসুদ হাসান খান।
এনবিআরের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, এনবিআরের চলমান আন্দোলনে দেশের আমদানি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময়মতো কাঁচামাল আমদানি করা যাচ্ছে না, তেমন রপ্তানিও বিলম্বিত হচ্ছে। পিক সিজনে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তারা। দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়ে ব্যবসায়ীরা বলেন, এনবিআর আধুনিকায়ন সমর্থন করলেও চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়। কাজ কেন বন্ধ করবে? ক্ষতি করে তো আসলে নেগোসিয়েশন করাটা কারোর জন্য কিন্তু যৌক্তিক নয়। সরকারের উচিত এবং ওদেরও উচিত মাথা ঠান্ডা করে কাম টু দ্য নেগোসিয়েশন টেবল। কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2500 থেকে 2600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং এটার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের সঙ্গে করা চুক্তি বাতিল সহ নানা দাবিতে চট্টগ্রাম অভিমুখী রোড মার্চের সমাবেশ হয়েছে ফেনীতে। সকালে শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য রেখেছেন। তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগের বিরোধিতা সহ 3 দাবিতে এই রোড মার্চ। এ সময় দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশপ্রেমিক সকল জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি। এই সরকার এখতিয়ার বহির্গত করিডোর দিতে চায়, বন্দর বিদেশকে দিতে চায়, রাখাইনকে করিডোর দেওয়া যাবে না। চট্টগ্রামে যাওয়ার আগেই সরকার এই পথ পরিত্যাগ করবে। দেশে মহামারীর মতো ঘটছে মব ভায়োলেন্স। নৈরাজ্যকর এই পরিস্থিতির হ্রাস টানতে সরকারের ব্যর্থতা স্পষ্ট। একের পর এক মব ভায়োলেন্স আতঙ্ক সৃষ্টি করেছে জনমনে। রাজনীতিক, পেশাজীবী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি কেউই ছাড় পাচ্ছেন না মব সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি মব ভায়োলেন্সের অন্যতম কারণ। মব আতঙ্ক থেকে নিস্তার পেতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে মূর্তিমান এক আতঙ্কের নাম মব ভায়োলেন্স। একের পর এক অপমান, লাঞ্ছনা ও হেনস্থার শিকার হন অনেকেই। সবশেষ উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার শারীরিক হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তুলে সমালোচনার ঝড়। সাধারণ মানুষ বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতি জনজীবনে প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে। মবের কাজটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে অনৈতিকভাবে কোনো একটা উদ্দেশ্য হাসিল করা। তো বর্তমানে এটা আমাদের জাতিগতভাবে দেখতে গেলে মানে খুব বড় রকমের একটা সমস্যা সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে সরকারের উচিত মানে স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া। প্রশাসন থেকে অবশ্যই কঠোর অবস্থান নেওয়া উচিত। যেখানেই হোক মব, এই মবটা আসলে কোনোভাবে উচিত না, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা অবশ্যই অপরাধ। সাংবিধানিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক এবং ধর্মীয় দিক থেকে হোক, যে দিক থেকেই হোক, অবশ্যই এটা হচ্ছে খুবই আপনার গর্হিত একটি অপরাধ আর কি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই মব ভায়োলেন্সের নেপথ্যে রয়েছে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা, যার শিকড় ইতিহাসের গভীরে প্রথিত। ইতিহাসবিদদের মতে, প্রাচীনকালে যখন বিচার কাঠামো ছিল না, তখন বিচারের নামে চলত নৈরাজ্য। অভিযুক্ত ব্যক্তিকে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইউরোপে ফরাসি বিপ্লবের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। এছাড়া বিংশ শতাব্দীর মাঝামাঝি যুক্তরাষ্ট্রে জাতিগত অস্থিরতার সময় মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটে। মব নামের এই সন্ত্রাসের ক্ষেত্রে অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘোষণাটা দরকার যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মব একটি জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং গ্রেপ্তার করে এদেরকে কারাগারে পাঠানো এবং কোনোভাবে জামিনের সুযোগ থাকবে না। পুলিশ বলছে, নিজের হাতে আইন তুলে নেওয়ার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মব ভায়োলেন্স এটি কোনো মতে
সমর্থনযোগ্য নয় এবং এটি আইনের একেবারেই কিন্তু সুস্পষ্ট লঙ্ঘন। তো যারা মব ভায়োলেন্স করেছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতেও যদি এই ধরনের কর্মকাণ্ড কেউ করতে উদ্যত হয় তাহলে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে। মব ভায়োলেন্স এখনই নিয়ন্ত্রণ করা না গেলে সমাজের জন্য বেদি হয়ে দাঁড়াবে শঙ্কা বিশেষজ্ঞদের। ইকবাল অনিক, টিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা 17 বছরে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অন্তর্বর্তী সরকারকে সেদিকে মনোযোগী হতে হবে। ঢাকা ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ। বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করাও জরুরি। বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা, সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। বিএনপি ক্ষমতায় গেলে মাসে 1 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমূল পরিবর্তন। 24-এর গণ-অভ্যুত্থানের কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী। দেশের অর্থনীতির করুণ অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে মনোযোগ দিতে হবে। সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ নিয়ে আশা প্রকাশ করেন, দ্রুত শেখ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থান উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, 1 জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 8 থেকে 15 জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জামায়াত নেতারা। এছাড়াও 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। 19 জুলাই 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল এবং রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দলের নেতাকর্মীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। 19 জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তারা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই হত্যার বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুপুর 2টায়। এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এর আগে সকল আনুষ্ঠানিকতা শেষ করে ইসলামী আন্দোলন। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মহাসমাবেশে জনতার ঢলের কথা আমরা আগেই দেখিয়েছি, দর্শকদেরকেও জানিয়েছি। দাবি দাওয়া নিয়ে কি বলছেন তারা? তবে যে 3টি দাবি, মূলত সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে যদি নির্বাচন যে প্রস্তাব, সেই প্রস্তাবের দাবিতেই কিন্তু তারা মূলত এই জায়গায় জমা করেছে, বিশেষ করে সোহরাওয়ার্দী।
সৌদি এই মাঠটি কেন্দ্র করে তাদের যে জমায়েত সেটা সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিশেষ করে যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াত শুনেছি, সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিশেষ করে দ্বিতীয় পর্বটা এই জন্য বলা হয় কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু বক্তব্য রাখবেন, আর সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে বক্তব্য সেই বক্তব্য জানার জন্য বা শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে গরম বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের যে ঢল নেমেছে তারা কিন্তু প্রত্যেকেই জায়গা থেকে তাদের যে মূল বক্তব্য সেই মূল বক্তব্য শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে সংস্কার বিচার এবং কি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবির কারণে কিন্তু এই মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত সভাপতিত্ব করবেন এই আন্দোলন, এই সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইসলামিক গজল কিন্তু এই সমাবেশের স্থলে তারা কিন্তু গাইছেন, ইসলামিক গজল গাইছেন। তার পরবর্তীতে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা আসলে এই পরবর্তী তাদের যে দাবি, সে দাবি মানার জন্য যা যা করণীয় প্রয়োজন সেটাই কিন্তু তারা করবেন, এবং কি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো আসবে বা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি পালন করবে, কি ধরনের বক্তব্য আসবে, সেটা পরবর্তীতে তারা কিন্তু আসলে সেই ধরনের কাজগুলো কিন্তু করে যাবেন। এখানে আমি যদি একটু তৃণমূল পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের যে আগ্রহ বা এই যে রোদ বা গরম উপেক্ষা করে তারা যে অংশগ্রহণ করেছেন, তাদের যে প্রিয় নেতৃবৃন্দের কথা শোনার জন্য তারা অধীর আগ্রহ বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন। কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু আমরা দেখেছি যে শেষ কথা যেটি যে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো যে তাদের যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য দিবেন, এবং বক্তব্য পরবর্তীতেই তারা মূলত এখান থেকে বের হয়ে যাবেন, এবং কি কর্মসূচি নতুন কোনো হয়তো বা কর্মসূচি আসতে পারে। তো এই ছিল তো নিয়ে এখান থেকে সব শেষ তো নিয়ে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান জয়ী হয়েছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির এমন বক্তব্যের পর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন খামেনিকে একটি সহিংস ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। ইরানের সাথে চুক্তি করতে চাইলে খামেনিকে নিয়ে অশোভন মন্তব্য করা বন্ধ করতে হবে, পাল্টা জবাবে জানিয়েছে তেহরান। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাওয়ার পর কোনো মতে সামরিক সংঘাত এড়ানো গেলেও দুপক্ষের উত্তপ্ত বাদানুবাদ থামছেই না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরান জয়ী হয়েছে। তার এমন দাবির তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তিনি খামেনির অবস্থান জানলেও ইসরায়েল বা মার্কিন সেনাবাহিনীকে তা জানাননি। আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বক্তব্যে খামেনি বলেন, ফোর্দো, ইস্পাহান এবং নাতানজে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান আমেরিকার মুখে চড় মেরেছে। খামেনির এমন মন্তব্যকে ক্ষোভ, ঘৃণা এবং ঘৃণার বিবৃতি হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দেন। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে আলোচনার পরিকল্পনাও বাতিল করার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের এসব বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ওয়াশিংটন তেহরানের সাথে চুক্তি করতে চাইলে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিপ্লবী গার্ডসের কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী সহ প্রায় 60 জনের জন্য তেহরানে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইনকিলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ কালো পোশাকে হাজির হন। ইরানি পতাকায় মোড়ানো কফিনগুলোতে টাঙানো ছিল নিহতদের ছবি। ইরানের পতাকা উড়িয়ে স্লোগান দেন শোকবিহ্বল জনতা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেন তিনি। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডার 3% ডিজিটাল পরিষেবা কর কার্যকর রাখার সিদ্ধান্তের প্রতিবাদে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই করের কারণে অ্যামাজন, অ্যাপল এবং গুগলের মতো
মার্কিন কোম্পানিগুলো বার্ষিক $2 বিলিয়ন বেশি খরচ হয়। সোমবার থেকে এই কর কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অটো ওয়াশিংটনের ওপর কর আরোপের পরিকল্পনায় অটল থাকলে এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর প্রেস কনফারেন্সে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছেন দলের ভালোর জন্যই নিয়েছেন এমন সিদ্ধান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। কদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, টেস্টে অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজে সেই গুঞ্জনে লাগে জোর হাওয়া। অবশেষে সত্যি হলো গুঞ্জনটাই। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। কিছুদিন আগেও 3 ফরম্যাটেই নেতৃত্বের ভার ছিল শান্তর কাঁধে। হঠাৎই যেন সব এলোমেলো। ব্যাটিংয়ে মনোযোগ দিতে ছাড়েন টি-20-র দায়িত্ব। মে মাসে ক্যাপ্টেন্সি দেয়া হয় লিটন দাসকে। আর গেল 12 জুন শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। অভিমান থেকেই কি এমন সিদ্ধান্ত শান্তর? অবশ্য নাজমুল হোসেন শান্ত জানালেন, সবার আগে দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত এই ব্যাটারের। এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। টি-20 ও ওয়ানডেতে অধিনায়ক পরিবর্তনের পর 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক পায় বাংলাদেশ। তবে নাজমুল শান্তর অভিমত, বিসিবির এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখকর নাও হতে পারে। আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। 2024 সালের 12 ফেব্রুয়ারি 3 ফরম্যাটেই ক্যাপ্টেন্সির দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। জানিয়েছিলেন অধিনায়কত্ব করতে চান লম্বা সময়ের জন্য। কে জানতো মাত্র 1.5 বছরেরও কম সময়ের ব্যবধানে নামের আগে যুক্ত হবে সাবেক অধিনায়ক শব্দটি। শান্তর নেতৃত্বে 14 টেস্টে 4 ম্যাচ জিতেছে টাইগাররা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।